আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আমাদের আজকের আলোচনায় অতিথি হিসেবে আছেন। নির্বাচনে বিরাট বিজয় পেয়ে স্বভাবতই আনন্দে আত্মহারা বিএনপি। 17 বছরের না পাওয়ার আক্ষেপ, বঞ্চনা, হাহাকারের সমুদ্র যেন ভরে উঠছে পূর্ণতায়। অতি দ্রুত কেউ কেউ নাকি আবেগ ধরে রাখতে পারছেন না। অভিযোগ আসছে জয়ী প্রার্থীরা হামলে পড়ছে পরাজিত প্রার্থীর ঘাড়ে। আসছে আগুনের খবর, লুটপাট, ভাঙচুর, এমনকি জান নেওয়ার খবরও। এরই মধ্যে জামায়াতের আমির নাহিদ সার্জিসরা বলে দিয়েছেন আবারও রাজপথে নামতে প্রস্তুত তারা। ইতিহাসের সবচেয়ে শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের জন্য এরই মধ্যে ধন্যবাদ পেয়ে গেছেন প্রধান উপদেষ্টা। নির্বাচনের দিন মানুষের প্রাণ যায়নি, হয়নি বড় কোনো সংঘাত, অথচ মানুষ ভেবেছিল রীতিমতো কেয়ামত নেমে আসতে পারত এই নির্বাচনে। সব প্লট প্রস্তুতি ছিল, ধ্বংসের খবর প্রচারের জন্য সব ধরনের প্রস্তুতি রাখা ছিল গণমাধ্যমগুলোতেও। অথচ কি শান্তিপূর্ণ একটা দিন গেল, কিন্তু দিন কাটতে না কাটতেই আসতে থাকে অশান্তি, সংঘর্ষের খবর। জামায়াত অভিযোগ করল তাদের নেতাকর্মীদের উপর রীতিমতো হামলে পড়েছে বিএনপির নেতাকর্মীরা। শুধু তাই নয়, জামায়াতের আমির অভিযোগ করলেন নির্বাচনে কারচুপি, ঘষা মাজা হয়েছে। হুমকি দিলেন যদি এসব অনিয়ম এবং হামলার বিচার বা প্রতিকার না পাওয়া যায় এবং তাদের বাধ্য করা হয়, তবে তারা রাজপথে নামতে বাধ্য হবেন। আমাদেরকে যদি বাধ্য করা হয় তাহলে রাজপথেও আমরা নামব। শুধু জামায়াতের আমিরই নন, এমন কথা শোনা গেল জামায়াত জোটের অন্যতম দল এনসিপির প্রধান নেতা নাহিদ ইসলাম সার্জিসদের কণ্ঠেও। তারা বললেন বিপ্লবের পর যে আকাঙ্ক্ষা নিয়ে মানুষ রাস্তায় নেমেছিল, সেই আকাঙ্ক্ষাকে ধূলিসাৎ হতে দেওয়া হবে না। সার্জিস আলম তো সরাসরি বলে দিলেন যারা বিজয়ী হয়ে নব্য স্বৈরাচার হওয়ার স্বপ্ন দেখছেন তাদের সেই সুযোগ দেয়া হবে না। প্রয়োজনে কাল থেকেই আবার রাজপথ হবে তাদের ঠিকানা। এখন তারা আরেকটা স্বৈরাচার কায়েম করবে, নব্য স্বৈরাচার হবে, কিন্তু আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে একটা কথা বলতে চাই, প্রয়োজন হলে আমরা কালকে থেকে আবার রাজপথে নামবো। পঞ্চগড়ের গুঞ্জরমারি বাজারে জামায়াত নেতার বাড়িতে হামলার পর সার্জিসের এই রণংদেহী মূর্তি বলে দিচ্ছে পানি অনেক দূর গড়িয়েছে। ছাত্র জনতার অভ্যুত্থানের দুই কারিগর নাহিদ ও সার্জিস এখন স্পষ্টতই বিএনপির বিপরীতে অবস্থান নিচ্ছেন। তাদের অভিযোগ আওয়ামী লীগ যেভাবে ভোট ডাকাতি করত, ঠিক সেই কায়দায় কেন্দ্র দখল আর রেজাল্ট শিট ঘষামাজা করে 11 দলীয় জোটের নিশ্চিত বিজয় ছিনিয়ে নেওয়া হয়েছে। বিশেষ করে মাওলানা মামুনুল হক, ঢাকা 8 এবং জামায়াতের সেক্রেটারি জেনারেলের আসনের ফলাফল নিয়ে যে নাটক হয়েছে তা মেনে নিতে পারছেন না তারা। জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান এখন ডাবল স্ট্যান্ডার্ডের প্রশ্ন তুলছেন। তিনি সোজা সাপটা জানতে চেয়েছেন নাসির উদ্দিন পাটোয়ারির ক্ষেত্রে যে আইন, মাওলানা মামুনুল হকের ক্ষেত্রে সেই আইন কেন কাজ করল না? এক দেশে কি দুই আইন চলবে? নাসির উদ্দিন পাটোয়ারির ওখানে যে কারণে অন্য একজন প্রার্থীর পক্ষে ব্যালট অ্যাকসেপ্ট করা হয়েছে, ঠিক একই কারণ বিদ্যমান থাকা সত্ত্বেও মাওলানা মামুনুল হক সাহেবের পক্ষে এটা অ্যাকসেপ্ট করা হয়নি। তো এক দেশে কি দুই আইন চলবে? ঢাকা 15 আসনে 20,000 ভোটে এগিয়ে থেকেও ফলাফল না পাওয়া কিংবা ঢাকা 17 আসনে রেজাল্ট শিটে ওভার রাইটিং করে 5,000 ভোট কমিয়ে দেওয়ার যে অভিযোগ জামায়াত তুলেছে, তা যদি সত্যি হয় তবে এই নির্বাচনের গ্রহণযোগ্যতা বড় ধরনের প্রশ্নের মুখে পড়বে। জামায়াতের দাবি অন্তত 10% ভোট কারচুপি করে তাদের বিজয় ঠেকানো হয়েছে। ঋণ খেলাপিদের তথ্য গোপন করে নির্বাচনে অংশ নিতে দেওয়ার যে অভিযোগ তারা নির্বাচন কমিশনের দিকে ছুঁড়ে দিয়েছে, তার সুরাহা না হলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে সংঘর্ষের খবর আসছে। গত 2 দিনে দেশের অন্তত 20 জেলায় বিএনপি জোট এবং জামায়াত জোটের কর্মীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। কোথাও কোথাও নির্বাচনী ক্যাম্প ভাঙচুর করা হয়েছে, কোথাও আবার পরাজিত প্রার্থীর সমর্থকদের বাড়িঘরে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এই যে বিজয় উৎসবের নামে প্রতিহিংসার আগুন জ্বলছে, এটি এখন বিএনপির জন্য কাল হয়ে দাঁড়াতে পারে। তারেক রহমান নির্বাচনে জিতে যে বার্তা দিচ্ছেন, তৃণমূলের কর্মীরা তার উল্টো পথে হাঁটছেন বলে মনে করছেন অনেকে। ওদিকে আবার কুমিল্লায় হাসনাত আব্দুল্লাহ সমর্থকদের বিরুদ্ধে পরাজিত দলের উপর হামলার অভিযোগ উঠেছে। অর্থাৎ সেই আগের সংস্কৃতি, যে সংস্কৃতি বদলানোর জন্য এত রক্ত, এত পরিশ্রম। যা হোক, নির্বাচনের আগে যে সংহতির কথা বলা হয়েছিল
ভোটের ফলাফল আসার সাথে সাথেই তা যেন কর্পূরের মতো উড়ে যাচ্ছে। এসব যদি আটকানো না যায়, এই অস্থিতিশীলতা যদি দীর্ঘস্থায়ী হয়, তবে দেশের পরিণতি হবে ভয়াবহ। অর্থনৈতিক মন্দা আর রাজনৈতিক অস্থিরতার মাঝে নতুন করে রাজপথে সংঘাত শুরু হলে বিদেশি বিনিয়োগ আর আন্তর্জাতিক সমর্থন হারাবে বাংলাদেশ। সবচেয়ে বড় শঙ্কা তৈরি হয়েছে বিএনপির শপথ গ্রহণ নিয়ে। নির্বাচনের ফলাফল নিয়ে অভিযোগ, জামায়াতের রাজপথে নামার হুমকির মুখে বিএনপি কবে নাগাদ শপথ নিতে পারবে তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। একদিকে জামায়াত এবং 11 দলীয় জোট ফলাফল বর্জনের হুমকি দিচ্ছে, অন্যদিকে নির্বাচন কমিশনে জমা পড়ছে শত শত অভিযোগ। এই আইনি এবং রাজনৈতিক লড়াই শেষ না হওয়া পর্যন্ত যদি শপথ ঝুলে থাকে, তবে তা হবে বিএনপির জন্য এক বিরাট ধাক্কা। 17 বছর পর ক্ষমতায় যাওয়ার যে স্বপ্ন তারা দেখছে, তা হাতের কাছে এসেও ফসকে যাওয়ার উপক্রম হতে পারে। যদি জামায়াত শেষ পর্যন্ত বড় আন্দোলনে নামে, তবে অন্তর্বর্তী সরকারের পক্ষেও ক্ষমতা হস্তান্তর করা কঠিন হয়ে পড়বে। আর এই পুরো সংকটের সবচেয়ে বড় সুবিধাভোগী হতে পারে আওয়ামী লীগ। তারা এখন তককে তককে আছে। বিএনপি ও জামায়াতের এই গৃহদাহ আওয়ামী লীগের জন্য শাপে বর। তারা বিশ্ব দরবারে প্রচার করার সুযোগ পাবে যে তাদের ছাড়া এই দেশে গণতন্ত্র মানেই বিশৃঙ্খলা আর রক্তপাত। ভোটে কিছু অনিয়মের খবরে এরই মধ্যে মতামত জানিয়েছে আওয়ামী লীগ। শেখ হাসিনাও কথা বলেছেন এ বিষয়ে। আওয়ামী লীগ সরাসরি মাঠে নেই, কিন্তু তারা ঘরোয়া রাজনীতিতে আবারও প্রাসঙ্গিক হওয়ার জন্য এই সুযোগটিকেই বেছে নিতে পারে। যদি জামায়াত ও বিএনপি একে অপরকে রাজপথে প্রতিহত করতে শুরু করে, তবে আওয়ামী লীগের জন্য মাঠ পরিষ্কার হয়ে যায়। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান হয়তো ভেবেছিলেন নির্বাচনের বৈতরণী পার হয়ে গেলেই তিনি নাকে তেল দিয়ে নিশ্চিন্তে দেশ পরিচালনা করবেন, কিন্তু বর্তমান পরিস্থিতি বলছে ভিন্ন কথা। জামায়াতের এই রণহুঙ্কার আর আন্দোলনের আলটিমেটাম তার জন্য অশনি সংকেত। তিনি যদি তৃণমূলের এই প্রতিহিংসা দমাতে না পারেন এবং জামায়াতের তোলা কারচুপির অভিযোগগুলো গুরুত্ব দিয়ে না দেখেন, তবে তাকে এক অস্থির শাসনকাল মোকাবেলা করতে হবে। রাজপথ যার দখলে থাকে, রাজনীতি শেষ পর্যন্ত তার হাতেই যায়। এটাই বাংলাদেশের ইতিহাস। জামায়াত ও তার ছাত্রনেতারা যদি আবারও রাজপথে নামে, তবে সেই উত্তাল ঢেউ সামলানো বিএনপির জন্য কঠিন হয়ে পড়বে। যেখানে অতি শক্তিশালী আওয়ামী লীগও টিকে থাকতে পারেনি, সেগুলো ঠেকাতে যদি শক্তি প্রয়োগ করতে হয়, তবে নব্য ফ্যাসিবাদের তকমা নিয়ে ক্ষমতা শুরু করাটা হবে দলটির জন্য আত্মঘাতী। তবে শেষ পর্যন্ত বল এখন নির্বাচন কমিশনের কোর্টে। জামায়াত ও 11 দলীয় জোট যে সুনির্দিষ্ট অভিযোগগুলো দিয়েছে, তার সুরাহা কমিশন কিভাবে করে তার উপরই নির্ভর করছে আগামীর বাংলাদেশ। যদি কমিশন নিরপেক্ষভাবে কাজ করতে ব্যর্থ হয় এবং জামায়াত রাজপথে নেমে পড়ে, তবে দেশ আবারও এক অনিশ্চিত গন্তব্যের দিকে যাত্রা করবে। শান্তি নাকি রাজপথের সংগ্রাম, বাংলাদেশ এখন সেই সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। তবে সব কালো ছায়া দূর করে আলোর পথে ফিরুক প্রিয় বাংলাদেশ, এটাই চাওয়া হোক সবার। আবার প্রমাণ হলো ফেসবুকের ভার্চুয়াল জগতের সাথে বাস্তব জগতের মিল খুব সামান্যই। কারণ ফেসবুকে দেখা যাচ্ছিল জামায়াত নির্বাচনে জিতে এই শপথ নিল বলে, কিন্তু বাস্তবে দেখা গেল উল্টো চিত্র। সারা বিশ্ব জেনে গেল নির্বাচনে বড় ব্যবধানে জিতে গেছে বিএনপি, জিতে গেছেন তারেক রহমান। কিন্তু জামায়াত কি আদতে হারল, নাকি জানান দিল এবার মাঠ গোছানোর কাজটা এগিয়ে রাখা গেল? আসছে বার দেখা যাক কি হয়। মুক্তিযুদ্ধ জিতে গেল আসলে। আমজ সফা বলেছিলেন, মুক্তিযুদ্ধকে বাদ দিয়ে এদেশে কিছু করা সম্ভব না। সেটাই প্রমাণ হলো। বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান সেটা প্রমাণ করে দিলেন। এই জনপদে ধর্ম কোনোদিনই এত সহিংস ছিল না, যতটা সহিংসতা দেখিয়েছে গেল 1.5 বছর। ভোট প্রমাণ করল মানুষ বুঝতে পেরেছে শান্তি আগে। ঠিক শান্তি না থাকলে উল্টো ধর্মের বদনাম। 2008 সালে আওয়ামী লীগ যে বিরাট জয়টা পেয়েছিল, টেলিভিশনের স্কোরবোর্ড দেখে অনেকে ভাবতে শুরু করেছিল বিএনপি সেই ফলাফলকেও ছাড়িয়ে যাচ্ছে বোধহয়। কিন্তু তা হয়নি, কমও হয়নি তেমন। সেবার আওয়ামী লীগ পেয়েছিল 230টা, এবার বিএনপি জোট 212টা,
জামায়াত জোট পেয়েছে ৭৭টা। অর্থাৎ ২০০৮ সালে বিএনপির পাওয়া ৩০ আসনের দ্বিগুণেরও বেশি আসন পেয়েছে জামায়াত। ইতিহাসের সবচেয়ে ভালো ফল ঘরে তুলেছে জামায়াত। নির্বাচনের আগে জামায়াতের পক্ষে যে জনমত দেখা যাচ্ছিল তাতে দলটির আরো ভালো করার কথা। অনেকে ক্ষমতায়ও দেখে ফেলেছিলেন জামায়াতকে, কিন্তু তুলনামূলক কম আসন পাওয়ায় অনেকে প্রশ্ন তুলেছেন, ঘটনাটা কি হলো আসলে? ফেসবুকের আলাপ আর বাস্তবের দুনিয়া তাই বলে এতটা অমিল? সব দলই স্বীকার করেছে নির্বাচন গ্রহণযোগ্য হয়েছে। মাঝখানে যেসব ঘটনা ঘটেছে বাংলাদেশের মতো দেশগুলোতে এসব কিছু ঘটেই, এমনটা বলে তারা মেনেও নিয়েছেন। আমরা কিছুটা আলোচনা করতে পারি বরং সম্ভাবনা জাগিয়েও কেন জামায়াত আসন কম পেল, কিংবা জামায়াতের আসলে কিছু হারানোর ছিল কি। সবচেয়ে বড় যে আলোচনাটা সামনে আসছে তা হলো তরুণ প্রজন্মের রায়। হাসনাত আব্দুল্লাহ, নাহিদ ইসলাম কিংবা আক্তার হোসেনরা যেভাবে বিজয়ের হাসি হেসেছেন, ঠিক তার উল্টো চিত্র আমরা দেখেছি সার্জিস আলম, নাসির উদ্দিন পাটোয়ারি কিংবা তাসনিম জারা ফুয়াদদের ক্ষেত্রে। জনগণ আসলে কি বার্তা দিল? খুব পরিষ্কার, মানুষ আর অশান্তি চায় না। হাসনাত বা নাহিদ যে ম্যাচিউরিটি বা রাজনৈতিক পরিপক্কতা দেখিয়েছেন, কিংবা আক্তার যেভাবে জনসম্পৃক্ত থেকেছেন, অন্যরা হয়তো আবেগের বশে বা অতি বিপ্লবী হতে গিয়ে জনবিচ্ছিন্ন হয়ে পড়েছেন। মানুষ শান্তি চায়, স্থিতিশীলতা চায়। যারা অতিরিক্ত আগ্রাসী মনোভাব দেখিয়েছেন, ভোটাররা ব্যালট পেপারে নীরবে তাদের প্রত্যাখ্যান করেছেন। সার্জিস বা পাটোয়ারিদের পরাজয় প্রমাণ করে ফেসবুকে হিরো সাজা আর মাঠের রাজনীতিতে মানুষের মন জয় করা দুয়ের মধ্যে যোজন যোজন দূরত্ব। ভোটাররা সহিংসতা বা উগ্রতাকে না বলেছেন স্পষ্টভাবে। এবার আসা যাক তারেক রহমানের প্রসঙ্গে। রোমান বীর জুলিয়াস সিজারের সেই বিখ্যাত উক্তি, ভিনি ভিডি ভিসি, এলাম দেখলাম জয় করলাম, যেন তারেক রহমানের ক্ষেত্রেই ঘটে গেল। দীর্ঘ প্রবাস জীবন শেষে দেশে ফিরে তিনি যে অভাবনীয় ধীর স্থিরতার পরিচয় দিয়েছেন তা অনেক রাজনৈতিক বিশ্লেষককে চমকে দিয়েছে। ২০০১ সালের নির্বাচনের পর যে হাওয়া ভবন বা ক্ষমতার দাপট দেখা গিয়েছিল, এবারের তারেক রহমান যেন তার চেয়ে সম্পূর্ণ আলাদা এক চরিত্র। তিনি এসেই বিজয়ের মুকুট পরলেন, কিন্তু কোনো হুঙ্কার ছাড়লেন না। আন্তর্জাতিক অঙ্গন থেকেও বিএনপি ও তারেক রহমানের জন্য আসছে একের পর এক সুখবর। সচরাচর যা দেখা যায় না, এবার তাই ঘটল। ভারত এবং পাকিস্তান বৈরী দুই প্রতিবেশী রাষ্ট্রই তারেক রহমান এবং বিএনপিকে শুভেচ্ছা জানিয়েছেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেমন ফোন করে অভিনন্দন জানিয়েছেন, তেমনি পাকিস্তানের প্রধানমন্ত্রীও বার্তা পাঠিয়েছেন। এর অর্থ খুব পরিষ্কার, দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে বিএনপিকে এখন একটি ব্যালেন্সিং ফ্যাক্টর বা ভারসাম্যপূর্ণ শক্তি হিসেবে মেনে নিচ্ছে সবাই। শুধু তাই নয়, ঢাকার মার্কিন দূতাবাস থেকেও এসেছে উষ্ণ অভিনন্দন। আমেরিকা যে বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন এবং গণতান্ত্রিক সরকার দেখতে চেয়েছিল, এই ফলাফলে তারা সন্তোষ প্রকাশ করেছেন। অর্থাৎ বিশ্ব মঞ্চে তারেক রহমান এখন একজন গ্রহণযোগ্য এবং শক্তিশালী নেতা হিসেবে নিজের অবস্থান পাকা করে নিলেন। এখন প্রশ্ন হলো, বিএনপি কি নিশ্চিন্তে নাকে তেল দিয়ে ঘুমাবে? সেই সুযোগ কি আদৌ আছে? উত্তর হলো না, একদমই নেই। 17 বছর ক্ষমতার বাইরে ছিল বিএনপি। এই দীর্ঘ সময়ে রাষ্ট্র পরিচালনার অনেক কিছুই বদলে গেছে। প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে জমে আছে পুরনো জঞ্জাল। মানুষ বিএনপিকে 200-র বেশি আসনে ম্যান্ডেট দিয়েছে ঠিকই, কিন্তু এই ম্যান্ডেট হলো পারফর্ম করার ম্যান্ডেট। মানুষ মুখিয়ে আছে বিএনপি আসলে কিভাবে দেশ চালায় তা দেখার জন্য। গত 1.5 যুগের বঞ্চনা আর ক্ষোভ থেকে মানুষ বিএনপিকে বেছে নিয়েছে। কিন্তু বিএনপি যদি জনতার এই চাওয়াকে সম্মান জানাতে না পারে, যদি আবার দুর্নীতি, স্বজনপ্রীতি বা দলীয়করণের পুরনো সংস্কৃতিতে ফিরে যায়, তবে জনগণ তাদের ছুঁড়ে ফেলতে দুবার ভাববে না। মনে রাখতে হবে, এবারের ভোটাররা অনেক বেশি সচেতন। তারা যেমন আওয়ামী লীগকে বিদায় করেছে, তেমনি বিএনপি ব্যর্থ হলে বিকল্প খুঁজতে দেরি করবে না। আর সেই বিকল্প হিসেবে কে দাঁড়িয়ে আছে, ঠিক তাদের ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে
জামায়াত। বিএনপি ব্যর্থ হওয়া মানে জামায়াতের জন্য ক্ষমতার রাস্তা পরিষ্কার হয়ে যাওয়া। অনেকে বলছেন জামায়াত হেরেছে, কিন্তু আসলেই কি তাই? রাজনীতির দাবা খেলায় সবসময় কিস্তিমাত করাটাই সব নয়, কখনো কখনো পজিশন ঠিক রাখাটাই বড় চাল হয়ে দাঁড়ায়। জামায়াত 2024-25 সালে যে জনজোয়ার দেখেছিল, ভোটের বাক্সে তার পূর্ণ প্রতিফলন ঘটেনি সত্যি, কিন্তু 77টি আসন নিয়ে তারা এখন সংসদের প্রধান বিরোধী দল। বাংলাদেশের ইতিহাসে জামায়াত কখনোই এককভাবে এতগুলো আসন পায়নি। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন জামায়াত আসলে 2026 সালের এই নির্বাচনকে তাদের ফাইনাল গেম হিসেবে দেখেনি। তারা এটাকে দেখছে 2031 সালের নির্বাচনের প্রস্তুতি পর্ব বা সেমিফাইনাল হিসেবে। সংসদের বিরোধী দল হিসেবে আগামী 5 বছর জামায়াত যে সুযোগ পাবে তা তাদের জন্য এক বিশাল রাজনৈতিক ট্রেনিং গ্রাউন্ড। তারা সংসদে কথা বলবে, সরকারের ভুল ধরবে, রাজপথে ইস্যু ভিত্তিক আন্দোলন করবে এবং এর মাধ্যমে নিজেদেরকে একটি পূর্ণাঙ্গ ও দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে জনগণের সামনে তুলে ধরবে। সংসদে বিরোধী দল হিসেবে জামায়াত যে এবার কাঁপাবে তা এখনই আঁচ করা যাচ্ছে। তাদের নির্বাচিত এমপিদের অধিকাংশই উচ্চশিক্ষিত এবং ভালো বক্তা। সরকারি দলকে চাপে রাখার মতো যথেষ্ট রসদ তাদের হাতে আছে। এই 5 বছর হবে জামায়াতের জন্য নিজেকে ঘষে মেজে তৈরি করার সময়। তারা দেখাবে তারা শুধু ধর্মীয় দল নয়, তারা রাষ্ট্র পরিচালনাতেও দক্ষ হতে পারে। জামায়াতের নীতি নির্ধারকরা খুব ভালো করেই জানেন বিএনপি দীর্ঘদিন ক্ষমতার বাইরে থাকায় তাদের ভুল করার সম্ভাবনা প্রবল, আর বিএনপি ভুল করলেই সেই স্পেসটা দখল করবে জামায়াত। মানুষ যখন দেখবে বিএনপিও পারছে না, তখন তাদের সামনে পরীক্ষিত বিকল্প থাকবে একটাই, জামায়াত ইসলামী। তাই 77 আসনকে জামায়াত পরাজয় হিসেবে দেখছে না, বরং 2031 সালে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসার সিঁড়ি হিসেবে দেখতে পারে। তারা মাঠ গোছানোর কাজটা এই নির্বাচনের মাধ্যমে অনেকটা এগিয়ে রাখলো। এখন শুধু সময়ের অপেক্ষা আর বিএনপির ভুল চালের দিকে তাকিয়ে থাকা। পরিশেষে আবারও সেই শুরুর কথাই বলতে হয়। ফেসবুকের ভার্চুয়াল জগতের সাথে বাস্তব জগতের মিল খুব সামান্যই। ফেসবুকে মনে হয়েছিল জামায়াত সুইপ করবে, কিন্তু বাস্তবে বিএনপি ল্যান্ডস্লাইড ভিক্টরি পেল। আবার ফেসবুকে মনে হয়েছিল ছাত্রনেতারা সবাই জিতে যাবে, কিন্তু বাস্তবে দেখা গেল মানুষ বেছে বেছে ভোট দিয়েছে। শান্তি, স্থিতি আর অভিজ্ঞতার উপরই ভরসা রেখেছে জনগণ। আগামী দিনগুলো বাংলাদেশের রাজনীতির জন্য তাই খুবই গুরুত্বপূর্ণ। একদিকে তারেক রহমানের নেতৃত্বে বিএনপির গভর্নেন্সের পরীক্ষা, অন্যদিকে প্রধান বিরোধী দল হিসেবে জামায়াতের শক্তিশালী হয়ে ওঠার চেষ্টা। আর এই দুইয়ের মাঝখানে দাঁড়িয়ে সাধারণ মানুষ, যারা আর কোনো সংঘাত চায় না, শুধু একটু শান্তিতে বাঁচতে চায়। এখন দেখার বিষয় 2031 সালের আগে রাজনীতির জল কোন দিকে গড়ায়। তারেক রহমানকে দ্য প্রেসের পক্ষ থেকে অভিনন্দন।